আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভি নিয়মিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। বরাবরের মতো সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি। সুধী দর্শক, আমরা যখন কথা বলি অথবা আমরা যখন কিছু খাই তখনই আসলে আমরা বুঝতে পারি গলার গুরুত্ব কতটুকু। ঠিক একইভাবে গলার যখন ছোট কোনো সমস্যা হয় তখনই আমরা বুঝতে পারি সেটা কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। গলার গুরুত্ব বুঝে আজ আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি গলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার। বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে। আমার সাথে আমার পাশেই যিনি আছেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারিয়া সরকার স্যার, পরিচালক জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। আসুন তাহলে পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আমি অন্যদেরকে স্বাগত জানাচ্ছি, আজকের প্রোগ্রাম যারা দেখছেন তাদের সবাইকে। জি ধন্যবাদ স্যার। আমাদের আজকের বিষয়ে গলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বিষয়টি নিয়ে যাওয়ার পূর্বে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে কি কি রোগ নিয়ে আপনারা সাধারণত রোগীদেরকে পেয়ে থাকেন, তারা কি কি রোগ নিয়ে আপনাদের কাছে আসে? অ্যাকচুয়ালি গলা তো একটা অনেক বড় স্ট্রাকচার, অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আপনি যেমনটি বলতেছিলেন যে গলার কাজ কিন্তু আমাদের খাওয়া থেকে শুরু করি, শ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা গলার সাহায্যে করে থাকি, ইভেন কথা বলার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। তো যেসব কারণে খাওয়া এবং শ্বাস নেওয়া এবং কথা বলার সমস্যা হয় এবং যে সিমটম তৈরি করে, এটা কিন্তু নানা কারণ রোগগুলো হয়ে থাকে। প্রথমত রুগীরা আমাদের যেগুলো নিয়ে আসে, সে গলা ফুলা, গলার আশেপাশে অনেক চারিদিকে ফুলে যায়, হাত দিলে দুপাশে বা সামনের দিকে তারা টের পায় কিছু একটা ফুলে আছে। তারা খুব আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে। তারা স্বাভাবিকভাবে মনে করে কোনো ক্যান্সার কিনা। তো ক্যান্সারও হতে পারে বা কোনো ক্যান্সারের সিমটম হিসাবে গলা ফুলা নিয়ে প্রেজেন্ট করতে পারে, তো অবশ্যই। তাছাড়া কিন্তু আরও নানা কারণে, যেমন টিউবারকুলোসিস, যেটাকে যক্ষা বলে থাকি, যেমন গলগণ্ড রোগ, থাইরয়েড এবং অন্য যে কোনো জন্মগত বা অন্য যে ইনফেকশনের কারণে কিন্তু গলা ফুলে থাকে। আর যদি আমরা বলতে যেসব রোগী আমাদের কাছে এসে থাকে সেগুলো হচ্ছে গলার ব্যথা। এটা কিন্তু সব বয়সী রোগের এসে থাকে। ব্যথাটা কিন্তু নিজস্ব কোনো রোগ নয়, অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে ব্যথাটা নিয়ে আসে, যেটা হতে পারে টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, গলায় কোনো এনি কাইন্ড অফ ইনফেকশন, কোনো ফরেন বডি, ইভেন টিউমার বা ক্যান্সারের জন্য কিন্তু গলা ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে বিভিন্ন বয়সে। তাছাড়া গলার আরেকটা ফাংশন হচ্ছে কথা বলা। যখন কথা বলাটা ফেসে যায়, ফ্যাঁসে আওয়াজ হয়, আমরা যেটা ভয়েস চেঞ্জ বলে থাকি, এটাও কিন্তু গলার স্বরনালীতে বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে আমাদের কাছে আসে। তো সেইটাও অনেক ক্যান্সার সহ, অনেক স্বরনালী পলিপ সহ বিভিন্ন রোগের আসে। সাধারণত আমাদের গলা ফুলা, গলা ব্যথা, গলা স্বর চেঞ্জ হয়ে যায়, ইভেন খেতে কষ্টের মতো সমস্যাগুলো এবং তাদের মানে পিছনের রোগগুলো নিয়ে আমাদের কাছে এসে থাকে। জি ধন্যবাদ স্যার। এই যে সাধারণ কিছু সমস্যা বললেন, গলা ফোলা, গলা ব্যথা, গলা ফোলা দিয়ে আমরা স্যার আজকে শুরু করি। এই গলা ফুলাটা বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা, কেন এই গলা ফুলছে আসলে? অ্যাকচুয়ালি আমাদের গলার যে স্বাভাবিক স্ট্রাকচার খুবই দৃশ্যমান স্ট্রাকচার এবং এটার সাথে আমাদের সৌন্দর্যটা খুবই জড়িত সবার জন্যই। তো সেই ক্ষেত্রে এটা আমরা যখনই আয়নার সামনে দাঁড়াই, সহজেই কিন্তু গলাটা আমাদের চোখে পড়ে, অর্থাৎ আমাদের কারোর সামনে যে উপস্থাপন করি গলাটা সহজেই চোখে পড়ে। তো সত্যি সেইখানে হয়তো কোনো অসামঞ্জস্যতা লক্ষ্য করে কেউ গলাটা ফুলে গেল, হাতে চাকার মতো কিছু লাগছে, সেটা সামনে দুপাশে বা পিছনে যেখানেই হোক, তখনই কিন্তু এটাকে গলা ফুলে আসে আমাদের প্রেজেন্ট করে। এখন গলা ফুলার কারণ যদি বলতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকলে জানি আমাদের শরীরে অনেকগুলো লিম্ফ নোড থাকে। লিম্ফয়েড অর্গান, এটা শরীরে প্রোটেকশনে কাজ করে। তো অনেক শত শত লিম্ফ নোডের মধ্যে প্রায় 300-এরও বেশি লিম্ফ নোড আমাদের গলার মধ্যে আছে, ছোটো ছোটো চাকার মতো, যেগুলো সাধারণত দৃশ্যমান হয় না। তো কোনো কোনো কারণে কিন্তু অন্য কোনো রোগের উপসর্গ হিসাবে এগুলো অনেক সময় দৃশ্যমান হয়, ফুলে যায়। যেমন গলায় যে টনসিল হয়, কোনো কোনো গলা ব্যথা হয়, ওগুলো ফুলে যাবে। যদি গলায় কোনো ক্যান্সার হয় সেগুলো ফুলে যেতে পারে, ইভেন টিবির জন্য এগুলো ফুলে যেতে পারে। তো এটা একটা গলা ফুলার অন্যতম কারণ, সেটা গলার সামনে অথবা পিছনে অথবা দুপাশে যে কোনো সময় হতে পারে। দ্বিতীয়ত গলা ফুলতে পারে যে গলগণ্ড, সাধারণত সম্মুখভাবে এইসব জায়গায় যদি গলাটা ফুলে যায় তাহলে কিন্তু সাধারণত আমরা মনে করে থাকি গলগণ্ড আর রোগের কারণ হতে পারে। গলগণ্ডের মধ্যে অনেকগুলো কারণ আছে, যেমন এখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে গলগণ্ড রোগের অন্যরকম একটা জটিলতা হিসাবে। তাছাড়া বিভিন্ন জন্মগত কারণে গলার যেমন লিম্ফোজেমা, রক্তনালীর অনেক টিউমার থেকে শুরু করে কিন্তু গলা ফুলা নিয়ে আসতে পারে। তো সুতরাং অনেক রোগের লক্ষণ নিয়ে কিন্তু গলা ফুলা নিয়ে আসতে পারে। তবে এই কোন রোগের কারণে গলাটা ফুলেছে তা চিকিৎসকের মাধ্যমে কিন্তু কনফার্ম করা সম্ভব সহজেই। তাহলে স্যার আমরা বলতে পারি মানে গলা ফুলা হলেই ওনারা যেন এটাকে অবহেলা না করে, যেন এটা আপনাদের কাছে চলে আসে, যেহেতু এটা থেকে অনেক বড় বড় রোগের সম্মুখীন হতে পারতে পারেন তারা। তার সাথে আমি অ্যাড করছি যে গলা ফুলা পেয়ে অনেকে আতঙ্কিত হয়ে যান, অনেকে মনে হয় এটা বোধহয় ক্যান্সার। আসলে গলা ফুলার কারণে ক্যান্সারটা কিন্তু খুবই নেগলিজেবল পার্সেন্টেজ, হতে পারে না তা না,
কিন্তু হতে পারে। তবে আশ্বস্ত করতে চাচ্ছি এই বলে যে গলা ফোলা মানে ক্যান্সার নয়। জি, আমরা দর্শকদেরকে এটাই বলবো তারা যেন এটাকে অবহেলা না করে। এটা অবশ্যই করতে হবে। স্যার, আরেকটা সাধারণ সমস্যা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি এখন, সেটা হচ্ছে গলা ভাঙ্গা। আসলে এই গলা ভাঙ্গা জিনিসটা কি, এটা বলতে আমরা কি বুঝছি? অ্যাকচুয়ালি আমরা যে কথা বলছি, সুন্দর করে কথা বলছি, গান গাচ্ছি বলেন, এই যে লতা মঙ্গেশকরের এত সুর, বঙ্গবন্ধুর এত ভাষণ, যারা সারা জাতিকে আকৃষ্ট করেছিল, সব কিন্তু আপনার গলার একটা নির্দিষ্ট অঙ্গ, স্বর্ণালীর কারুকাজ। তো যখনই ওই স্বর্ণালী একটা খুবই ডেলিকেট স্ট্রাকচার, যখনই এই যে কারুকার যা এটা যে মসৃণতা নর্মাল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়, তখনই কিন্তু গলা স্বরটা চেঞ্জ হয়ে যায়, স্বরটা ফেসে যায়। আমরা বলি গলা স্বর বা গলা ভাঙ্গা। এইটা কিছু কিছু রোগের লক্ষণ হিসেবে প্রেজেন্ট করে। তবে মূলত কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যারা গলার এই শব্দটাকে স্বরটাকে বেশি ইউজ করি, প্রফেশনালি ইউজ করি, তাদের কিন্তু গলা স্বরটা বেশি যায়। আমরা যে কোনো জিনিসকে যদি আমরা বেশি করে ইউজ করি, অত্যাধিক ইউজ করি, তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হয়। গলা স্বরটা যেটা বলি, এবং বয়স্ক যে প্রফেশন হিসেবে নিয়েছে, যারা নাকি সিঙ্গার, যারা ওয়াজ মাহফিল করে, যেমন যারা টিচার, যারা ওয়াজ করেন, যারা বাসের কন্ট্রাক্টর, হোটেল মেসিয়ার, যাদের প্রচুর কথা বলতে হয়, তাদের কিন্তু ওই গলার অতি ব্যবহার করে গলাটা ফেসে যায়। এটা একটা রোগ। ইভেন কি সিঙ্গার নোডুল নামে একটা রোগই আছে, যেটা নাকি এই যারা বেশি কথা তাদের হয়ে থাকে। এটা একটা কমনলি, এবং তাদেরকে আমরা বলে থাকি যে তাদের গলা স্বরটাকে অন্তত সহনীয় পর্যায়ে এবং গলা স্বরের যত্ন নেন। এটা সবার জন্য সত্যি, আমরা গলা স্বরকে প্রফেশন হিসেবে নিয়েছি। তাছাড়া গলার স্বর চেঞ্জ হতে অন্যতম কারণ হচ্ছে ওই স্বরনালী বা ভোকাল কর্ডের মধ্যে যদি কোনো রোগ হয়, সেটা হতে পারে ভোকাল কর্ড পলিপ, সেটা হতে পারে ভোকাল কর্ড নডিউল, সেটা হতে পারে ভোকাল কর্ডে কোনো ইনফেকশন, এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা হতে পারে স্বরনালীর ক্যান্সার। আমরা যারা অত্যাধিক ধূমপান করি বা বাজে অভ্যাস আছে, বিশেষ করে পুরুষ লোকের যারা স্মোকার, যারা বয়স্ক রোগীদের যখন গলা স্বর চেঞ্জ হয়ে যায়, তাদের সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টের কিন্তু এটার পিছনে কারণটা হচ্ছে ক্যান্সার। তো সেই ক্ষেত্রে আমরা যারা ডিসিশনটা বা আমাদের পরামর্শটা আছে এই যে আমরা গলা স্বরের যত্ন নিব, যারা গলাকে প্রফেশনাল ইউজ করি, তাদের জীবনযাত্রার সাথে এটা জড়িত। তো অবশ্যই এটার পিছনে যেই যত্নগুলো আছে সেটা একবার নিতে হবে। বেশি ইউজ করা যাবে না, গলাকে অবহেলা করা যাবে না। উচ্চ স্বরে যদি কথা বলে যারা ব্যবহার করেন গলাকে, ডাক্তারের পরামর্শ অনুসারে তার স্বরকে নমনীয় করতে হবে। তার পাশাপাশি যাদের বাজে অভ্যাস আছে সিগারেটের মতো, এবং যারা বয়স্ক রোগী, তাদের যদি কোনো কারণে গলা স্বর চেঞ্জ হয়ে যায়, সেটাকে মোটেই অবহেলা করা যায় না। যদি এটা ক্যান্সার হয়ে থাকে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে তাদেরকে সম্পূর্ণ সুস্থ করে ফেলা যায়। আর যদি অ্যাডভান্স স্টেজে আসে, তাদের কিন্তু মৃত্যু ছাড়ার উপায় নেই। স্যার, আপনি একটা ট্রিটমেন্ট বললেন, গলার যত্ন নিতে হবে বা রেস্ট দিতে হবে। আর কি কোনো ট্রিটমেন্ট আছে স্যার, এই যে গলার স্বর ভেঙে যাওয়া, এটার কি আর কোনো চিকিৎসা আছে বা আর কোনো করণীয় আছে কিনা যারা এটাতে রেগুলার ভুগছেন? রাইট, আমি যেটা বললাম কারণটা কারণটা হচ্ছে গলা স্বরকে যারা বেশি ইউজ করে। আমাদের কাছে প্রচুর রোগীরা আসে বা মাদ্রাসার স্টুডেন্টরা আসে, ছোটো ছোটো বাচ্চারা, যে তারা গলা স্বর বসে গেছে, হচ্ছে তারা উচ্চ গলায় ওই মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের একটা বিষয় আছে। অনেক সিঙ্গার আসেন, স্যার আমি তো কালকে আমার তো স্টেজ প্রোগ্রাম, আমি তো গলা স্বর বসে গেছে। যারা নাকি বাসের কন্ট্রাক্টর, ওয়াজ মাহফিল করে, যারা বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা, তারা কিন্তু কমনলি আমাদের কাছে আসে, যার গলা স্বরতে বসে গেছে। এখন তাদের জন্য যতই কষ্ট হোক, আমরা কিন্তু গলা স্বরকে যত্ন নিতে বলি এইভাবে যে তাকে উচ্চ স্বরে কথা বলা যাবে না, নির্দিষ্ট সময়ের জন্য তাকে কথা বলা বন্ধ রাখতে হবে। এটা তার জন্য খুব কঠিন হলো, এছাড়া উপায় নেই, কারণ সে যতই জোরে কথা বলতে যাবে ওভারকাম করার জন্য, ততই গলা বসে যাবে। এবং আরেকটা বলে থাকি, আমরা যারা প্রফেশনাল গলা স্বরকে ইউজ করি, তাদেরকে যেটা বলে থাকি যে উচ্চ স্বরে কথা বলা যাবে না, খুব উপরে স্কেলে উঠানো যাবে না, তার পাশাপাশি বয়স রেস্টে থাকতে হবে, এবং কথা বলার সময় গলাটা বাজে ভিজাইতে হবে, একটু পানি খেতে হবে, একটু বারবার ডুব গিলতে হবে, গলাটাকে ভিজাইতে হবে, অথবা পা অন্যান্য কিছু সিম্পল মেডিকেশনের মাধ্যমে আমরা গলার স্বরটা যত্ন নিতে পারি। তাহলে স্যার আমরা বলতে পারি এটা হচ্ছে ওনারা যদি রেস্ট নেন তাহলে এটা নিজে থেকেই ভালো হয়ে যাবে। অনেক সময় হয়তোবা আপনাদের কাছে যাওয়ার হয়তোবা প্রয়োজন মনে করেন না, সহনীয় পর্যায়ে গলা স্বরটাকে রাখতে হবে। কোন পর্যায়ে স্যার আপনাদের কাছে যাবেন? অনেক দিন ধরে ভালো হচ্ছে না, এরকম কোনো পর্যায়ে, বা কিভাবে বুঝবেন যে আসলে আমার এখন এই মুহূর্তে বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? কারণ সাধারণত হয় এটা স্বরটা স্যার আস্তে আস্তে ভালোই হয়ে যায়, তো ওনারা হয়তোবা প্রয়োজন মনে করে না, কিন্তু কোন পর্যায়ে আসলে ওনারা মনে করবেন যে না? অ্যাকচুয়ালি বাস্তবতা হচ্ছে যে
অনেক সময় দেখা যায় আপনি একটু ঠান্ডা লাগলো, সর্দি লাগলো, জ্বর হলো, গলাটা বসে গেছে। গেছে। এটা কিন্তু হয় আমাদের, আমারও হয় প্রতিনিয়ত, মাঝে মাঝে সেটা হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে একটু ঠান্ডা লেগেছে, এটা হয়তো ঠিক হয়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়, ডাক্তার যেতে হয় না। কিন্তু যারা নাকি খুব বেশি সেন্সিটিভ, প্রফেশনালি খুব ইম্পর্টেন্ট গলার স্বর, তারা কিন্তু অল্পতেই সেটাকে আমাদের পরামর্শ নেন, যেটা সবসময় হয়তো দরকার। আমরা কিন্তু হয়তো অল্প কিছু পরামর্শ দিয়ে তাদেরকে ছেড়ে দেই। কিন্তু যাদের গলার স্বরটা অনেক দিন থেকে বসে গিয়েছে, যে গলার স্বর তারা সব রকম তার নিজস্ব যে পরামর্শগুলো আছে, তার নিজস্ব স্বাভাবিক চিকিৎসাগুলো আছে, এগুলো নেওয়ার পরও তাকে উন্নতি হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু পরামর্শ নিতে হবে। বিশেষ করে বারবার যেটা বলছি, সেটা যদি বয়স্ক লোক হয়, বয়স্ক পুরুষ লোক এবং যাদের স্মোকিংয়ের অভ্যাস আছে, তাদেরকে খুব বেশি দিন আমরা অপেক্ষা করতে বলি না, যত ইমিডিয়েটলি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ তাদের যেহেতু ক্যান্সার হওয়ার একটা চান্স থেকে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখন বেশি দেখা যায় এটা, যেহেতু অনেক বেশি ঠান্ডা পানি খাওয়া হয়, তো গরমে যে সমস্যাটা বেশি হচ্ছে, ঠান্ডা পানি খাওয়ার পরে দেখা যাচ্ছে গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে ওঠার পরে গলায় ব্যথা হচ্ছে, গিলতে সমস্যা হচ্ছে, এইগুলা কেন হচ্ছে স্যার? ঘুম থেকে ওঠার পরে কেন এটা সাধারণত হয়? রাইট, এখন দুটা তো প্রশ্ন করলেন গলার চেঞ্জের ব্যাপারে। যেমন আমরা ঠান্ডা পানি খাওয়া, এটা তো আমরা সবসময় বলে দিই, বাচ্চাদের তো খুব চাপের মধ্যে রাখে, আইসক্রিম খাবা না, ঠান্ডা খাবা না, ফ্রিজ থেকে সরাসরি কিছু খাবা না, এটা তো স্বাভাবিক। আমাদের একটা শরীরের একটা অঙ্গ, এটার একটা টেম্পারেচার মেনটেন্সের একটা ব্যাপার আছে। যেমন আমি যে রোদে যাই, আমার স্কিনটা কালো হয়ে যাবে, বেশি ঠান্ডাতে গেলে স্কিনটা কুচকে যাবে, এটা আমাদের একটা স্ট্রাকচার, লিভিং স্ট্রাকচার। তো সেইটা টেম্পারেচার মেনটেন করা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা অঙ্গের মতো আমাদের যে গলা এবং ভোকাল কর্ড বলেন, আমাদের ফেরিংস বলেন, গলার চারদিকে যে আবরণ খুবই সেন্সিটিভ, খুবই মসৃণ। তো সেই ক্ষেত্রে যখন খুব বেশি টেম্পারেচার, সেটা হতে পারে অত্যাধিক গরম, অত্যাধিক ঠান্ডা, ওর মধ্যে যে আপনার মিউকাস মেমব্রেন বা সরু ডেলিকেট লাইনিং আছে, সেটা তো ক্ষতিগ্রস্ত হয়, সূক্ষ্ম ক্ষতিগ্রস্ত হয়, সেখানে গলার স্বর চেঞ্জ হতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন, ঘুম থেকে ওঠার পরে, এই প্রসঙ্গে বলি, গলার স্বর চেঞ্জ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাসিডিটি, রিফ্লাক্স যেটাকে বলি। মনে করেন যে আমরা অনেক সময় তৈলাক্ত খাবার খাই, রাতে খেয়ে শুয়ে পড়ি, অনেক অ্যাসিডিটি আছে, ঘুমের সময় দেখা যায় আপনার গলা, ঘুম ভেঙে গেছে, গলার মধ্যে অত্যন্ত জ্বলতেছে, কিছু একটা চলে আসছে গলার মধ্যে, জ্বালা পড়া, এটা অ্যাসিড। আমাদের খাওয়ার পরে খাওয়ার হজমের জন্য শরীরে কিন্তু পেটের মধ্যে খুব স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মতো স্ট্রং অ্যাসিড কিন্তু সিক্রেশন হয়, যেটা নাকি শরীরে লাগলে পড়ে যাবে। এই অ্যাসিড ছাড়া খাবার হজম হবে না, এবং আমরা যখন খাই, ওই খাবারটা হজম করার জন্য নির্দিষ্ট সময় কিন্তু অ্যাসিডটা সিক্রেশন হয়। কিন্তু আমরা যখন খাওয়ার পরে শুয়ে পড়ি, অথবা আমরা অনেক বেশি করে খাই, তৈলাক্ত খাবার খাই, রিচ খাবার খাই, তাদের কিন্তু যখন শুয়ে পড়ার সাথে অ্যাসিড সিক্রেশন হয়, এবং এই অ্যাসিডটা তখন শুয়ে থাকার কারণে, পজিশনের কারণে গলায় চলে আসে। এবং এই খাদ্যনালীর ঠিক পাশেই কিন্তু হচ্ছে স্বর্ণালী, এবং স্বর্ণালীটা তখন অ্যাসিডটাও স্বর্ণালীকে বার্ন করে ফেলে পার্শিয়ালি, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গলা ব্যথা করছে। এটা একটা কারণ অন্যতম। আরেকটা সাধারণ যে সমস্যাটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে টনসিলের সমস্যা। খুব কম মানুষই আছে হয়তো বা টনসিলের সমস্যাটা যার নেই। স্যার, এই টনসিলের সমস্যা বলতে আসলে কি বুঝি, এবং কিভাবে বুঝবো যে আমাদের টনসিলের সমস্যা হয়েছে? আসলে টনসিল তো আমাদের কাছে রুগীরা আসে বলে, স্যার টনসিল হয়েছে। আসলে টনসিল তো আপনি জানেন একটা নর্মাল স্ট্রাকচার, হাত পা নাক চোখের মতো টনসিল গলার একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা গলার দুপাশে থাকে। এটা মূলত কাজ হচ্ছে কিছু প্রোটেকশন দেয়া, এটা আমাদের ইমিউনিটির কাজ করে, কিছুটা ইমিউন অর্গান। তো এইটা যেহেতু আপনার গলার দুপাশে থাকে, এবং এটা কিন্তু আপনার বাহিরের সাথে যোগাযোগ, আমরা যত ভালো খাবার, বন্ধ খাবার, আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজন যত ঠান্ডা গরম যাই খাচ্ছি না কেন, ওই টনসিলে কিন্তু এটা গা ঘেঁষে যায়। তো এটা অত্যন্ত ডেলিকেট স্ট্রাকচার, এবং এটা ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি, এবং এইসব যে কোনো কারণে এটা ইনফেকশন হয়ে থাকে, তখন প্রেজেন্টেশন ব্যথা নিয়ে আসে, এবং এই ইনফেকশনটা আমরা বলি টনসিলাইটিস। টনসিলাইটিসের প্রেজেন্টেশন হচ্ছে গলা ব্যথা, খেতে কষ্ট হওয়া, জ্বর হওয়া, এবং এটা যখন হয় আমাদের কাছে যখন আসে, তো আমরা মূলত তাদেরকে, যদি ইনফেকশন ধরন বুঝে, তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক, কিছু ব্যথার ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করে তুলি, এবং অ্যাডভাইস করি যেসব কারণে টনসিলাইটিস হয়ে থাকে, যেমন ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা পরিবেশে যাওয়া, স্ট্রং এসের মধ্যে থাকা, অথবা ফ্রিজের ডাইরেক্ট কিছু খাওয়া, এইগুলো যাতে অ্যাভয়েড করে, তাহলে কিন্তু সে দীর্ঘদিন ভালো থাকে। এটা হচ্ছে টনসিলের মূল কারণ। তবে কখনো কখনো যদি এই স্বাভাবিক চিকিৎসায় কাজ না হয়, বা কাজ হওয়ার পরে এই ইনফেকশনটা বছরে কয়েকবার হয়, 3 থেকে 4 বার হয়, অথবা কখনো যদি এটার মধ্যে ইনফেকশনে পুঁজ হয়ে যায়, সেই সব ঘটনা যখন ঘটে, আমরা অনেক সময় তাদেরকে অপারেশন করে ফেলতে বলি। তবে টনসিলাইটিসের মূল বিষয়টা হচ্ছে টনসিল ইনফেকশন।
তবে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে না, যদি আমাদের কথা মতো কিছু নিয়ম মেনে চলে তাহলে কিন্তু সে মোটামুটি সুস্থ থাকতে পারে। এবং যদি বারবার যদি এটা হয়, আবার চিকিৎসক যদি মনে করেন যে এটা রাখা যাবে না, তা সেই ক্ষেত্রে সিম্পল অপারেশনের মাধ্যমে সেটা মুক্ত হওয়া যায়। স্যার সাধারণত কী কী পরীক্ষা নিরীক্ষা আমরা এ ধরনের রোগীকে পরামর্শ দিয়ে থাকি? যদি বলে থাকি যে তার টনসিলের সমস্যা হচ্ছে, পরবর্তীতে কি পরীক্ষা নিরীক্ষা তার? পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, কারণ হচ্ছে যে এটা তো দৃশ্যমান অর্গান, হা করলে টনসিল দেখা যায় এবং আমরা টনসিল থেকে বুঝতে পারি যে ইনফেক্টেড কিনা। আর সেই ক্ষেত্রে আর কোনো মতো কোনো ইনভেস্টিগেশন দরকার হয় না, এটা ক্লিনিক্যালি ডায়াগনোস করা যায় এবং সিম্পল চিকিৎসার মাধ্যমে কিন্তু টনসিলতে মুক্ত হয়ে যায়। যদি কখনো কোনো কনফিউশন থাকে, ইভেন টনসিলের মধ্যে কিন্তু ক্যান্সার হয়ে থাকে, যদি মনে করি যে সাসপেক্টেড ইনফেকশনটা টনসিল যেটা দেখা যাচ্ছে চেহারা থেকে মনে হচ্ছে যে এটা নর্মাল টনসিলিস না, সেই ক্ষেত্রে আমরা টিস্যু নিয়ে বায়োপসি নিয়ে অন্য কোনো রোগ কিনা সেটা কনফার্ম করে থাকি। অথবা কখনো যদি আপনার অপারেশন প্রয়োজন হয়, কিছু রিলেটেড ইনভেস্টিগেশন দরকার হয়, সেগুলো আমরা করে থাকি। স্যার অনেক সময় দেখা যায় খাওয়ার সময় গলায় কিছু আটকে যায়, তো গলায় আটকে যাওয়াটা আসলে কি হয়, বা এটা আমরা কেন বের করতে পারি না, বা কোন সময় অনেক বেশি সিরিয়াস অবস্থা হয়ে যায় যে কারণে আপনাদের শরণাপন্ন হবেন? গলায় কিছু আটকে যাওয়া, গলা আটকে যাওয়া যেটাকে মূলত আমরা বডি ফরেন বডি ইন দ্য থ্রোট, আবার গলায় কিছু আটকে যাওয়া, গলার ভিতর দিয়ে যাই চলাচল করে তার যে কোনো কিছু আটকে যেতে পারে। যেমন যেমন যদি আমরা মাছ মাংস প্রতিনিয়ত অনেক কিছু খাচ্ছি, তার সাধারণত আমাদের কাছে এইসব মাছের কাটা গলায় বিঁধে অথবা মাংসের কাটা গলায় বিঁধে কিন্তু আমাদের কাছে কিন্তু কমনলি আসে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। এবং অনেক সময় চলে যাওয়ার পরে রোগীরা গলায় আঙ্গুল দিয়ে খোঁজার চেষ্টা করে অথবা কিছু অপচিকিৎসা যায়, তখন কিন্তু অনেক সময় গলা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, হয়তো সেই ক্ষেত্রে ফরেন বডি নাই। তবে গলায় আটকে যাওয়ার ব্যাপারটা আরও বেশি সিরিয়াসলি যখন আসে, যেমন আমাদের কাছে আসে যেমন ডেঞ্চার, অনেকে দাঁত বাঁধা থাকে বয়স্ক মানুষের, তার অবহেলার কারণে অথবা অসততার কারণে কিন্তু ডেঞ্চার গলা যে আটকে যায়। ইভেন বয়স্ক মানুষদের যখন সে শক্ত কিছু জোরে খেয়ে ফেলে এবং মাংসের টুকরা ইভেন কি গলা আটকে যেতে পারে, গলায় হাড় আটকে যেতে পারে এবং অনেক সময় মাছ, জীবন্ত মাছ আটকে যায়। মনে করেন যে গ্রামে একটা মাছ ধরে মুখে চাপ দিয়ে কামড় দিয়ে ধরে আবার মাছ ধরতে গেল, ওই কই মাছ তার পিচ্ছিলতার মুভমেন্ট করে গলা আটকে যায়, এটা কিন্তু খুব সিরিয়াস। এবং ইভেন বাচ্চারা অনেক কিছু খেয়ে ফেলে, যেমন ব্যাটারি অনেক কিছু খেয়ে ফেলে, যেটা নাকি পয়সা খুব কমনলি আমাদের কাছে আসে, এগুলিতে আটকে যায়। তবে যাই আটকে যায় না কেন, এটা আমি যেটা আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যে অত মানে ভয় পাওয়ার মতো কিছু নাই। গলায় পয়সা আটকে এসে অথবা কিছু একটা ফরেন বডি আটকে এসে কাটা আটকে এসে এটা নিয়ে অত আতঙ্কিত আর কিছু নাই। এবং এটার জন্য আমরা সমস্ত মেডিকেল কলেজগুলোতে ইমার্জেন্সি বেসিসে এই কাজগুলো করা হয়, ফিস বন্ধ থেকে শুরু করে, এবং বড় কিছু আটকে যায় সেটা ভর্তি করে কিন্তু আমরা সহজে সেটা বের করে দিতে পারি। তবে এটার যদি সেরকম আটকে যায় যে তার খেতে সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরামর্শ নিতে হতে পারে। জি, তাহলে স্যার এটা অবহেলা করা উচিত নয়, ছোট্ট একটা জিনিস থেকে আসলে এটা বড় কিছু হয়ে যেতে পারে। স্যার বাচ্চাদের কথা বললেন, এই যে গলা ফুলা, গলার সমস্যা বা গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, গলায় কিছু হয়ে যাওয়া, এগুলা কি বাচ্চাদের হয়ে থাকে নাকি এগুলো শুধু বড়দেরই হচ্ছে? হ্যাঁ, না, ডিজিজের ধরন ভিন্ন হলেও বাচ্চাদেরও এটা থেকে দূরে নয়। কারণ হচ্ছে টনসিলের যে বিষয়টা, এটা কমনলি হয়ে থাকে বাচ্চাদের। টনসিলটা একটা বয়স হলে কিছুটা ফাইব্রিসিস হয়ে যায়, ইনফেকশন খুব একটা হয় না। কিন্তু টনসিলের মূলত গলা ব্যথা কিন্তু বাচ্চারা আমাদের কাছে আসে, এটা হচ্ছে তারা ইমিউনিটি তাদের কম থাকে, গলার যে স্ট্রাকচারগুলো আছে এইগুলো প্রোটেক্টিভ ক্ষমতা কম থাকে, প্লাস হচ্ছে বাচ্চাদের কিছু নিয়ম কানুনের বাইরে চলতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু কমনলি আমাদের টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস বা গলা ব্যথা যেটা বলেন সেটা বাচ্চাদের আমাদের কাছে আসে। তাছাড়া বাচ্চাদের টনসিলের পাশাপাশি বাচ্চার আরেকটা রোগ হয়ে থাকে, গলার পিছনে আরেকটা টনসিল থাকে যেটাকে বলি এডিনয়েড। তো সেটার জন্য কিন্তু আরও কমনলি বিশেষ করে স্কুল গোয়িং চিলড্রেনদের 5 থেকে 7 বছর যারা, তারা আমাদের কাছে আসে। তাদের সিমটমটা কি? তাদের প্রধান সিমটম নিয়ে আসে তারা শ্বাস নিতে কষ্ট হয়, তারা হা করে শ্বাস নেয়, রাত্রেবেলা লালা পড়ে, অথবা তার পাশাপাশি খেতে কষ্ট হয়। অনেক সময় দেখা গেলো যে মায়েরা খুব প্রেশার দিচ্ছে, কেন খাচ্ছিস না তো তাড়াতাড়ি, মায়ের দিচ্ছে কিন্তু সে গলার সমস্যা করে গিলতে পারছে, অনেকক্ষণ মুখে নিয়ে খাওয়ার বসে থাকে। এগুলি কিন্তু ওই টনসিলের পাশাপাশি অ্যাডিনোয়েড একটা কারণ। ইভেন অনেক সময় বাচ্চারা কম শোনে, কানের সাথে গলার একটা যোগাযোগ আছে, যাদের অ্যাডিনোয়েড বড় থাকে, টনসিল বড় থাকে, তাদের ওই যোগাযোগটা বন্ধ হয়ে যায়, কানের মধ্যে এক ধরনের সর্দির মতো রড জমে, যার কারণে সাউন্ডটা প্রেনে পৌঁছতে পারে না। তাহলে গলার সমস্যার কারণে অনেকগুলো সমস্যা হতে পারে, খেতে সমস্যা হতে পারে, শুনতে সমস্যা হতে পারে, এবং শ্বাস নেওয়ার সমস্যা হতে পারে। এগুলো বাচ্চাদের জন্য খুব কমন, আসলে কখনোই অবহেলা করা উচিত না। স্যার যেহেতু আসলে বাচ্চারা বাবা মার তত্ত্বাবধানে থাকে, এক্ষেত্রে বাবা মার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? কিভাবে বুঝবেন যে হ্যাঁ বাচ্চার এই সমস্যাটা হয়েছে এই কারণে?
কোনো আলাদা সতর্কতা আপনি বলতে চান কিনা বাবা মার উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে মা যারা এরা কিন্তু ডক্টরের চেয়ে অনেক বড় অবজারভার। মারা কিন্তু সবচেয়ে আগে বুঝতে পারে যে বাচ্চার প্রবলেমটা, কারণ আমরা না যতটা খুঁটিয়ে খুঁটিয়ে নাক কান গলা দেখি, মায়েরা সারাক্ষণ বাচ্চার নাক কান গলা দেখতেই থাকে এবং তারা কিন্তু খুব সহজেই তাদের অবজারভেশনটা আমাদের কাছে খুবই মূল্যবান, খুবই মূল্যবান। এবং মায়েরা যখন কিছু বলে আমরা সেটা খুবই গুরুত্ব দেই। এবং তবে একটা জিনিস আছে, অনেক যখনই বাচ্চাদের খুব সিরিয়াস প্রবলেম হয়, যেমন আমরা যখন টনসিলের অপারেশনের কথা বলি, এডিনোইডের কথা বললাম, তার শ্বাস নিতে কষ্ট হয়, তার খেতে কষ্ট হয়, তার কানে শুনতে কষ্ট হয়, এতে করে কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টাল, এডুকেশনাল এবং ফিজিক্যাল তিনটা কিন্তু তার হ্যাম্পার হয় একটা বয়সে। তখন অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলি, অনেক সময় আমরা কিন্তু অপারেশন করতে বলে থাকি, কিন্তু তখন আর মায়েরা এই ডিসিশনটা নিতে পারেন না। এটা এতে করে বাচ্চাদের অনেক সময় কিছু কিছু সূক্ষ্ম ক্ষতি হতে থাকে। তো অন্য অন্য অবজারভেশনগুলি মায়েরা খুব যত্ন সহকারে করে, এদের পরামর্শ দেওয়ার মতো কিছু নাই, কারণ ওনারা বাচ্চাদের খুবই সতর্ক। তো কখনো কখনো যদি আমরা অপারেশন কথা বলে থাকি এবং সেইটাকে তারা যাতে জাস্টিফাই করে অপ্রিয় হলেও ডিসিশনটা নেওয়ার চেষ্টা করেন, অনেক সময় সেটা তারা ডিলে করার কারণে বাচ্চাদের কিছু ক্ষতি হয়ে যায় বলে প্রতিমান হয় আমাদের কাছে। আসলে বাচ্চাদের জন্য মাকেই বলা হবে আসলে প্রাইমারি চিকিৎসক। রাইট, নো ডাউট। স্যার, আপনি আরেকটা অসুখের কথা বললেন মাত্র, সেটা হচ্ছে ফ্যারিনজাইটিস। আসলে ফ্যারিনজাইটিসটা কি স্যার? ফ্যারিনজাইটিস সিম্পল জিনিস, আমরা তো টনসিলাইটিস বলে থাকি। ফ্যারিনজাইটিসটা সাধারণত অ্যালার্জির কারণে হয়ে থাকে। ফ্যারিনজাইটিসটা হচ্ছে গলার যে ওয়াল চারিদিকে, আমাদের গলা তো একটা পাইপের মতো, এটার যে চারিদিকে বাউন্ডারি, এটাকে বলে ফেরিংস। এবং এই ফেরিংসের মধ্যে কোনো ইনফেকশনটা হচ্ছে ফেরিনজাইটিস। সেটা হতে পারে অ্যালার্জির কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, ঠান্ডা সর্দি গলা ব্যথা যেটা বলে থাকে এর কারণে হতে থাকে। তো ফেরিনজাইটিসটা কোনো বেশি সিরিয়াস কোনো রোগ নয়। সাধারণত অ্যানালজেসিক কিছু প্রিকশন নিলে গরম পানি খাওয়ার মতো সুস্থ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তবে কখনো কখনো অ্যান্টিবায়োটিক লাগতে পারে। তবে ফেরিনজাইটিস একটা কথা বলি, সে যাদের অ্যালার্জির কারণে ফেরিনজাইটিস হয় তাদের কিন্তু প্রায়ই গলা ব্যথা হয় এবং তারা খুব আতঙ্কিত থাকে। অনেক সময় তারা ভুলে টনসিলের চিকিৎসার শিকার হন, এটা অপ্রিয় সত্যি বলে থাকি। তো যাদের ফেরিনজাইটিস তাদের বেলায় পরামর্শ হচ্ছে যে যেসব কারণে গলা ব্যথা হয়, ঠান্ডা খাওয়া, ঠান্ডার মধ্যে যাওয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে, গলার যত্ন নিতে হবে, যদি প্রয়োজন হয় তাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং অপ্রিয় হলো সত্যি এটা তার রিপিটেডলি হতে পারে এবং অনেক আতঙ্কিত হয় যে বারবার যদি গলা ব্যথা হচ্ছে নিশ্চয়ই আমার ক্যান্সারের মতো রোগ হলো কিনা। ফেরিনজাইটিস থেকে কখনো খারাপ কিছু হবে না, যদিও তার লাইফস্টাইল কিছু হ্যাম্পার করবে, কিছু কষ্ট দিবে, কিন্তু এটা কোনো বড় কোনো রোগের লক্ষণ নয়। অল্প কোনো চিকিৎসা এবং কিছু নিয়ম করে মেনে চললে কিন্তু মোটামুটি সুস্থ থাকতে পারবে। এটা কি স্যার বাচ্চাদের হবে নাকি শুধু বড়দেরই হবে এই ফ্যারিনজাইটিসের সমস্যা? বাচ্চাদের সাধারণত টনসিলিসটা কমন, আর ফেরিনজাইটিসটা একটু বড়দেরই টেন্ডেন্সি বেশি হয়ে থাকে। যেমন অ্যাডেনোইডটা আসলে বাচ্চাদের হয়, বড়দের আসলে হয় না। স্যার, আরেকটা টার্ম খুব বেশি কমন আসলে মেয়েদের মধ্যে, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা, যেটা আমরা বলি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে আর কি এখন যেটা দেখা যাচ্ছে। তো থাইরয়েডের সমস্যা বলতে কি বুঝছে, আসলে থাইরয়েডে কি কি সমস্যা মেয়েদের হয়ে থাকে? বেসিক্যালি থাইরয়েড তো আমাদের সবারই আছে। থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড যে আমাদের গলার দুপাশে থাকে, এটা সাধারণত দৃশ্যমান হয় না, এটা আমাদের সবারই আছে, খুব এসেনশিয়াল গ্ল্যান্ড। আমরা যে শরীরের বৃদ্ধি থেকে শুরু করে খাবার হজম থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন যেটা কিন্তু থাইরয়েড থেকে সাপ্লাই হয়ে থাকে এবং এটা সবারই আছে এবং জন্মগত থেকে আমরা নিয়ে জন্মগ্রহণ করি। কিন্তু এখানে কিছু রোগ হয়ে থাকে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে গলগণ্ড রোগ। এবং থাইরয়েড রোগের মেইন সিমটম যেটা সেটা হচ্ছে গলা ফোলা। যখন সামনের দিকে কোনো গলা ফুলে নিয়ে আসে আমরা কমনলি বলে দিই এটা থাইরয়েড কারণে হয়ে থাকে। তবে থাইরয়েড কারণে গলা ফুলে গেলে এর মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে, যেমন একটা হচ্ছে গলগণ্ড, যেটা নাকি হরমোনাল ইমব্যালেন্স জন্য হয়ে থাকে, গলা ফুলে যায়, অনেক সময় আমরা কিছু হরমোন সাপ্লাই দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এবং কখনো কখনো যদি বেশি ফুলে যায় অপারেশনের প্রয়োজন হয়, সেটা অপারেশন জরুরি না হলেও অনেকে কসমেটিক কারণে হোক অনেকে করতে চায়। তবে তার মধ্যে গলা ফুলার মধ্যে থাইরয়েডের সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগ যেটা হতে পারে সেটা ক্যান্সার হতে পারে, সেটা কিন্তু থাইরয়েড ক্যান্সার বলে থাকি। এটা কিন্তু গলগণ্ডর মতোই গলা ফুলা নিয়ে প্রেজেন্ট করে, সেটা দেখে বোঝার কোনো উপায় নেই যে সেটা ক্যান্সার কিনা। এবং সেই ক্ষেত্রে যদি গলা থাইরয়েড কারো ফুলে যায়, গলা ফুলে যায়, পরামর্শ হচ্ছে যে তাদের হরমোনটা পরীক্ষা করতে হবে এবং ফুলাটা কি ক্যান্সারের রূপ নিয়েছে কিনা সেটার জন্য স্পেসিফিক টেস্ট করতে হবে। যদি সেটা হয়ে থাকে তাইলে গলগণ্ডর ক্যান্সারটা যদি আমরা ক্যান্সার বলে থাকি, এটা অনেক কম দুর্বল ক্যান্সার আর কি, একটু দুর্বল ক্যান্সার। এটাকে যদি পরিপূর্ণ চিকিৎসা করা যায় তাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায়। তো সেই ক্ষেত্রে গলগণ্ড হইলে যে মেয়েদের কমনলি হয়ে থাকে, তা হরমোনটা পরীক্ষা করে হরমোন অ্যাডজাস্ট করে নিতে হবে।
যদি কোনো খারাপ রোগের কিছু পাওয়া যায় সেক্ষেত্রে অপারেশন করে নিয়ে সে সহজে সুস্থ হতে পারে। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে ছোট্ট করে একটু বলবেন। অ্যাকচুয়ালি দর্শকের জন্য তো আমাদের পরামর্শ অনেকগুলো দিলাম, তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গলা ফোলা, গলা ব্যথা বা অন্য কোনো প্রবলেম যদি হয়, মানুষ প্রথমেই মনে করে যাতে ক্যান্সার হয়েছে কিনা। আর যাদের পরিবারে কোনো গলার ক্যান্সার রোগী আছে অথবা কারো পরিবার যে গলা ক্যান্সারে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে কিন্তু অনেকে মনে করেন যে আমার ক্যান্সার হয়েছে। সেটা আপনার কথা কিছু নাই। গলায় যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে সেটার পার্সেন্টেজ খুবই কম। আরেকটা অনেকে মনে করে থাকেন যে গলায় কিছু আটকে আছে। অনেক সময় কিন্তু আমরা অনেক সময় দেখি পরীক্ষা করে বলে দেই আসলে আপনার গলায় কিছু হয়নি, কিন্তু তারা ডক্টর চেঞ্জ করেন। মনে করে যে কিছুই আছে নিশ্চয়ই, তা হয়তো স্যার ডায়াগনোস করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যখনই চিকিৎসক পরামর্শ দিবে যে গলায় কিছু নেই, আপনার গলা সুস্থ আছে, কিছু পরামর্শ মেনে চলে ওনার আস্থা রেখে ওনাকে ইগনোর করে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আজ আমরা কথা বললাম গলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারিয়া সরকার স্যার। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।